সত্যকে সত্য হিসেবেই জনগণের সামনে তুলে ধরতে হবে, টিভি চ্যানেলের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী। 3 বাস টার্মিনাল দ্রুত রাজধানীর বাইরে নেয়ার নির্দেশ। ভারতের ভারপ্রাপ্ত হাই কমিশনারকে তলব, দিল্লিতে তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমানের সাথে আচরণে অসন্তোষ প্রকাশ, ব্যবস্থা নেবে ঢাকা জানালেন পররাষ্ট্রমন্ত্রী। দুবাইয়ে আটক বেনজিরের বিরুদ্ধে শাপলা চত্বর হত্যা সহ 10 মামলার তদন্ত চলছে, বিচারে কঠোর অবস্থানে থাকবে প্রসিকিউশন। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। গণমাধ্যমকে সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পথে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। টেলিভিশন চ্যানেলগুলোর প্রধান নির্বাহী কর্মকর্তা ও বার্তা প্রধানদের সঙ্গে বৈঠকে তিনি বলেন, দলীয় অবস্থান বা সরকারের তোষামোদ নয়, সত্যকে সত্য হিসেবেই জনগণের সামনে তুলে ধরতে হবে। দেশে ইতিবাচক পরিবর্তনের লক্ষ্যে গণমাধ্যমের সহযোগিতাও প্রত্যাশা করেছেন প্রধানমন্ত্রী। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। সোমবার দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠক করেন দেশের টেলিভিশনগুলোর প্রধান নির্বাহী কর্মকর্তা ও বার্তা প্রধানরা। দেশের টেলিভিশন শিল্পের বর্তমান সংকট, সাংবাদিকদের পেশাগত চ্যালেঞ্জ, চাকরির নিরাপত্তা এবং গণমাধ্যমের স্বাধীনতা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। বৈঠক শেষে সাংবাদিক নেতারা জানান, আলোচনার পরিবেশ ছিল অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ও ফলপ্রসূ। আমরা যারা মিডিয়া, আমরা যারা সাংবাদিক, আমরা যেন সত্যিকার অর্থে সাংবাদিকতাটাই করি। আমাদের কাছ থেকে কোনো ওই যে আগের মতো দলীয় সাংবাদিকতার নামে সরকারের তোয়াজ তোষামোদ এগুলো মোটেও প্রয়োজন নেই। যেটা সত্য, সেই সত্যকে যেন আমরা সঠিকভাবে তুলে ধরি, সেটাই তার প্রত্যাশা এবং আমরাও সেভাবেই কথা বলেছি। উনি ওনার দলের জন্য কিংবা ওনার পক্ষে নিউজ করতে হবে সেটা উনি বলেননি, কিন্তু উনি একটা জিনিস শেষে বলেছেন যে আসুন আমরা সবাই দেশটার জন্য ভালো কিছু একটা করি। বৈঠকে টেলিভিশন শিল্পকে একটি পূর্ণাঙ্গ ইন্ডাস্ট্রি হিসেবে গড়ে তোলার দাবি জানানো হয়। বিশেষ করে গণমাধ্যম কর্মীদের বিভিন্ন ধরনের সুরক্ষার যে প্রয়োজন, কিছু আইনি সুরক্ষার প্রয়োজন রয়েছে এবং গণমাধ্যম যাতে স্বাধীনভাবে সাংবাদিকতা করতে পারে সে ধরনের একটা ইতিবাচক পরিবেশ রচনার ক্ষেত্রে সরকারের সহযোগিতা কামনা করেছেন। এই বিষয়টি প্রধানমন্ত্রী খুবই মনোযোগ দিয়ে শুনেছেন দীর্ঘ সময় ধরে। আমরা যারা টেলিভিশনে কাজ করি তাদের ব্যাপারেই কথা হয়েছে এবং মূলত যেটি হয়েছে, যেটা প্রথমত হচ্ছে যে ওয়েজ বোর্ডটা তৈরি করা টেলিভিশনের কর্মীদের ক্ষেত্রে, তাদের চাকরি নিরাপত্তাটা, এবং পাশাপাশি যেটি হচ্ছে যে গণমাধ্যমকে একটি সুশৃঙ্খল অবস্থায় ফিরিয়ে নিয়ে আসার বিষয়টা। এবং যে কারণে আমরা রিকোয়েস্ট করেছি যত দ্রুত সম্ভব একটি মিডিয়া কমিশন গঠন করার মাধ্যমে যেন একটি রেগুলেটরি বোর্ড তৈরি করতে পারে। প্রধানমন্ত্রী প্রেস সচিব জানান, অর্থনীতি ও সমাজনীতির পাশাপাশি মানবিক ও সামাজিক মূল্যবোধ জাগ্রত করতে গণমাধ্যমকে ভূমিকা রাখতে হবে। আমাদের মধ্যে যে মানবিক অনুভূতিগুলো, মানবিক মূল্যবোধগুলো, এই বোধগুলো জাগিয়ে তোলা দরকার। আমাদের মধ্যে আমাদের সামাজিক বোধগুলো আমাদের মধ্যে জাগ্রত করা দরকার। এক্ষেত্রেও মিডিয়ার একটি বড় ভূমিকা আছে। তো দীর্ঘ সময় ধরে উনি খোলামেলা কথা বলেছেন, উনি কথাগুলো শুনেছেন এবং উনি বলেছেন যে আগামী দিনগুলোতেও এভাবে মিডিয়ার সঙ্গে, গণমাধ্যমের সঙ্গে উনি কথা বলবেন, মত বিনিময় করবেন, কথা শুনবেন, কথা বলবেন। আগামী 18 জুন এ বিষয়ে অংশীজনদের নিয়ে সংলাপ অনুষ্ঠিত হবে বলে জানান প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। রাজধানীর যানজট নিরসনে মহাখালীর বাস টার্মিনাল অস্থায়ীভাবে পূর্বাচলে এবং গুলিস্তান, ফুলবাড়িয়া টার্মিনাল, কেরানীগঞ্জে ও সায়দাবাদ বাস টার্মিনাল কাজপুরে যত দ্রুত সম্ভব সরিয়ে নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া বাস র্যাপিড ট্রানজিট বিআরটি প্রকল্পের বিষয়ে কার্যকর সিদ্ধান্ত নিতে বিশেষজ্ঞ কমিটিকে দায়িত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী। সৈয়দ আব্দুল মুহিতের আরেকটি প্রতিবেদন। রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলের যানজট পরিস্থিতি, ট্রাফিক ব্যবস্থাপনা এবং নগর পরিবহন ব্যবস্থার সংস্কার নিয়ে সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বৈঠক হয়। এ সময় রাজধানীর 3 বাস টার্মিনালে চাপ কমাতে নতুন করে অস্থায়ী ডিপো নির্মাণের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম জানান, রাজধানীর পরিবহন ব্যবস্থাকে ঢেলে সাজাতে এই সিদ্ধান্ত হয়। শুধু বাস টার্মিনাল নয়, রাজধানীর আরেক বড় সমস্যা ফুটপাত দখল করে থাকা হকারদের নিয়েও সিদ্ধান্ত হয়েছে বৈঠকে। সায়দাবাদ টার্মিনালে যদি কোনো কাজ বাকি থাকে সেগুলো যদি আমরা ঠিক করে ফেলি। এর মধ্যে আরেকটা যেটা এক্সটেনশন হয়েছে, যে সায়দাবাদে এক্সটেনশন কাজপুরে আমরা একটা আন্তঃজেলা টার্মিনাল আমরা করতে যাচ্ছি এবং ওইটা উনি নির্দেশ দিয়েছেন যত দ্রুত সম্ভব সেটা করে যাতে এখানকার থেকে লোডটা কমানো যায়। গুলিস্তানের এই টার্মিনালটাকেও সরানোর জন্য আমাদের
ডিসিশন হয়েছে। মহাখালী আন্তজেলা বাস সার্ভিসগুলো যেখানে রাস্তার উপরে থাকে হয়তোবা আগের চেয়ে কিছুটা কমেছে, বাট পুরোপুরি রাস্তার উপরে যাতে না থাকে সেটার জন্য অন্যত্র কোথাও একটা ব্যবস্থা করার জন্য একটা নির্দেশনা দিয়েছেন। বিআরটি প্রকল্প বাতিল না করে এর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার উপর জোর দেন প্রধানমন্ত্রী। প্রায় ৩,০০০ কোটি টাকার মতন ইতিমধ্যে বিনিয়োগ হয়ে গেছে এবং উন্নয়ন যন্ত্রণা এবং ভোগান্তি, বিশেষ করে আশুলিয়া, গাজীপুর বা আমাদের উত্তরার যারা বাসিন্দা আছে, এই যে 12 বছর যে ভোগান্তিটা হলো, তারপরে এই প্রজেক্টটিকে যদি আমরা অ্যাবান্ডেন্ট ঘোষণা করি তাহলে এটা আসলে একটা ব্যাড এক্সাম্পল হিসাবে কিন্তু থেকে যাবে। তো সেই হিসাবে এটাকে কিভাবে একটা ইমপ্রুভ পাবলিক ট্রান্সপোর্ট করিডোর হিসেবে ব্যবহার করা যায় এবং যে বিনিয়োগটা হয়ে গেছে এটা সর্বোচ্চ ব্যবহার কীভাবে করা যায়, এটার জন্য মাননীয় প্রধানমন্ত্রী 3 জন বিশেষজ্ঞকে ডেকেছেন যারা গণপরিবহন নিয়ে কাজ করে, উনি শুনেছেন এবং আমার ধারণা এটা পরবর্তীতে ক্যাবিনেট মিনিস্ট্রিতে এটাতে আরও ব্যাপকভাবে আলোচনা হবে এবং অতি সম্প্রতি আপনারা এটা নিয়ে একটা আসলে একটা সিদ্ধান্ত আপনারা দেখতে পারবেন। তিনি জানান আগামী সপ্তাহের মধ্যে রাজধানীর শাহবাগে চালু হবে ডিজিটাল ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা। বিশেষ করে যারা অবৈধ যানবাহন বা সৈয়দ আব্দুল মুহিত, বাংলাভিশন, ঢাকা। দেশের গণমাধ্যমকে শক্তিশালী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে না পারার দায় বিগত সরকারের, এমন মন্তব্য করেছেন তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। বলেন, মিডিয়া পুনর্গঠনে স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন অপরিহার্য। অন্যদিকে গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিতের দাবি জানিয়েছেন সম্পাদক ও সাংবাদিক নেতারা। গ্যালমান শফি রিপোর্ট। অনুষ্ঠানে গেল 17 বছরের আওয়ামী শাসনামলে বাক স্বাধীনতার উপর হস্তক্ষেপ ও সাংবাদিক নির্যাতনের বিভিন্ন অভিযোগ ও তথ্য তুলে ধরেন সম্পাদক ও সাংবাদিক নেতারা। ফ্যাসিবাদের দোসররা আবার ফিরে আসতে শুরু করেছে। কোথাও কোথাও আমি সরকারের নমনীয়তা লক্ষ্য করছি। আমাদের মন্ত্রী মহোদয় এখানে আছেন, আমরা দেখি আমাদের নির্যাতিত সাংবাদিকদের পাশে কিন্তু আমাদের অনেকে দাঁড়ান না। আমরা 16 বছরের পচা দুর্গন্ধময় ফ্যাসিবাদ 2.0 প্রতিষ্ঠা করা জার্নালিজমকেও ভুলি নাই, ইনশাল্লাহ ভুলব না। আমরা তাহির জামান প্রিয় সহ যত সাংবাদিক ফ্যাসিবাদের বিরুদ্ধে কলম ধরতে যে ভিডিও তার ক্যামেরা তাক করতে যে মারা গিয়েছেন, আমরা কাউকে ভুলি নাই। বাংলাদেশে আমরা ভুলার সংস্কৃতি আর তৈরি হবে না। হাসিনার প্রতিহিংসার চরিতার্থ করার জন্য আমাদের সঞ্চালক মহোদয়, আপনি নিজেও আমার সহকর্মী ছিলেন, সাপ্তাহিক বিচিত্রা আপনি ছিলেন, দৈনিক বাংলা, বাংলাদেশ টাইমস এবং সাপ্তাহিক বিচিত্রা, পাক্ষিক আনন্দ বিচিত্রাকে বন্ধ করে দেওয়া হয়। সেটা হাসিনার নির্বাচনী ম্যানিফেস্টোতে ছিল যে এটা বন্ধ করে দেওয়া হবে। বন্ধ করে দেওয়া হয়েছে কারণ দৈনিক বাংলা সবসময় প্রগতিশীল আন্দোলনের সঙ্গে ছিল। এ সময় এনইসির যুগ্ম আহ্বায়ক মাহমুদুর রহমান অভিযোগ করেন, স্বাধীনতার পর মানুষের অধিকার ক্ষুণ্ণ করার ইতিহাস আওয়ামী লীগই তৈরি করেছিল। যে সংবাদপত্রের প্রতি বা মিডিয়ার প্রতি যে অসহিষ্ণুতা, এটা শেখ পরিবারের জিনের মধ্যে আছে। এটা আমি বলেছিলাম এই কারণে যে শেখ সাহেব সংবাদপত্র ধ্বংস করেছিলেন, তার কন্যা শেখ হাসিনা সংবাদপত্রে মিডিয়াকে কি করেছে আপনারা জানেন। এই রাষ্ট্র ব্যবস্থার আমরা পরিবর্তন চাই এবং এই পরিবর্তন চাইতে গেলে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ কাজ। গণমাধ্যমকে শক্তিশালী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তথ্যমন্ত্রী। বৈচিত্র্যের যে একটা সম্মিলিত অবস্থান, আমরা যদি সেটাকে একবার দাঁড় করিয়ে ফেলতে পারি এবং সেখানে যদি আমরা সবাই ঐক্যবদ্ধভাবে একটা কমিশন, যার একটা কোয়াসি জুডিশিয়াল অথরিটি থাকবে এবং এরকম একটা অভিভাবকত্বের জায়গায় যদি একবার আমরা দাঁড় করিয়ে ফেলতে পারি, তাহলেই কিন্তু উন্নত দেশগুলিতে যেমন করে এই ধরনের কর্তৃত্ব গ্রহণযোগ্য, জনগণের কাছে গ্রহণযোগ্য, পেশাজীবীদের কাছে গ্রহণযোগ্য হয়ে দাঁড়ায় এবং সকল সমস্যার সমাধানের একটা আশ্রয়স্থল হিসেবে কাজ করে তা আমরা করতে পারবো। যে 16ই জুন যারা কৃষ্ণ দিবস তৈরি করেছিল, বিপরীতে 16ই জুনকেই আমরা দাঁড় করতে পারি গণমাধ্যমের স্বাধীনতার প্রাতিষ্ঠানিক কাঠামোর দিন। সম্ভবত ফ্যাসিবাদ এবং স্বৈরতান্ত্রিক মানসিকতার বিপরীতে গণতান্ত্রিক মূল্যবোধের এর চাইতে কোনো মধুর প্রতিশোধ আর হতে পারে না। গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি দায়িত্বশীলতা, জবাবদিহিতাও সমান গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তথ্যমন্ত্রী। গ্যালমান শফি, বাংলাভিশন, ঢাকা। প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমানকে দিল্লি এয়ারপোর্টে বাধা দেয়া ও অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে ঢাকায় নিযুক্ত দেশটির ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করে তীব্র প্রতিবাদ ও অসন্তোষ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
আর এই ঘটনাকে অনাকাঙ্ক্ষিত দুঃখজনক মন্তব্য করে ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিল রহমান। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। ইন্ডিয়ান ওশান ড্রিম অ্যাসোসিয়েশন সম্মেলনে যোগ দিতে রবিবার ঢাকা থেকে দিল্লি গিয়েছিলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। দিল্লি এয়ারপোর্টে নামার পরই ভারতের নজরদারি তালিকা অনুযায়ী তাকে আটকে দেয় ইমিগ্রেশন পুলিশ। করা হয় দীর্ঘ জিজ্ঞাসাবাদ। কূটনৈতিক চিঠি দিয়ে আগেভাগেই জানানোর পরও প্রধানমন্ত্রীর এই উপদেষ্টাকে প্রবেশে বাধা দেওয়া হয়। পরে ভারতীয় ইমিগ্রেশন অনুমতি দিলেও পাসপোর্ট ফেরত নিয়ে দেশে চলে আসেন তিনি। এ ঘটনায় সোমবার ঢাকায় নিযুক্ত ভারতের ভারপ্রাপ্ত হাই কমিশনার পবন বান্ধেকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়। জানানো হয় তীব্র প্রতিবাদ ও নিন্দা। প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে দিল্লি বিমানবন্দরে বাধা দেওয়ার ঘটনাকে অনাকাঙ্ক্ষিত মন্তব্য করে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা, আপনি যেটা বললেন দুঃখজনক বটে। এই বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় যথোপযুক্ত ব্যবস্থা নিচ্ছে এবং আজকে দিন শেষে আমরা এই বিষয়ে আপনাদেরকে জানাবো। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ বলেন, এ ঘটনা কোনোভাবেই কাম্য না। তিনিও জানান প্রয়োজনে ব্যবস্থা নেওয়া হবে। যে ঘটনাটি ঘটেছে এটা ঘটনাটি অবশ্যই ইটস নট ওয়েলকামিং। উই ডোন্ট এক্সপেক্ট দিস কাইন্ড অফ ইভেন্টস টু হ্যাপেন, বাট আমাদের মন্ত্রণালয় এটা খোঁজ খবর নিচ্ছে, ইন্ডিয়ার সাথে কথা বলছে। আমরা পুরো ঘটনাটা জেনে অবশ্যই যদি কোনো অ্যাকশন নেওয়ার থাকে আমরা সেই পদক্ষেপ আমরা নিব। আগে তো আমাদের মিনিস্ট্রি, আমাদের রেসপেক্টিভ ডিজি এটা জানতে হবে ঘটনাটা কি ঘটেছে, ভারতের ইমিগ্রেশনে কি হয়েছে সেটা আমাদের ডিজি আগে জানুক, সব ইনফরমেশন নেই, তারপরে যেই আমাদের যে পদক্ষেপ নেওয়া সেটা মন্ত্রণালয় থেকে নেওয়া হবে। অন্যদিকে সোমবার দুপুরেই কলম্বো হয়ে ঢাকা ফেরত আসেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, বাংলাদেশ ভারতের অখণ্ডতাকে সম্মান করলেও ভারত বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি সমান শ্রদ্ধা দেখাচ্ছে না, এমন মন্তব্য করেন তিনি। রাজধানী শাহবাগে ভারত কর্তৃক বাংলাদেশে পুশিন, সীমান্ত হত্যা ও নির্যাতনের প্রতিবাদে 11 দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিলের আগে সমাবেশে এসব কথা বলেন তিনি। গোলাম পরওয়ার বলেন, আওয়ামী লীগের পতনের পর বিএনপি নতুন করে ফ্যাসিবাদী রাজনীতির পথ তৈরি করছে এবং দেশের স্বার্থবিরোধী শক্তিগুলো আবারও সক্রিয় হওয়ার চেষ্টা করছে। 11 দলের নেতারা বলেন, সীমান্ত হত্যা ও পুশিন বন্ধ করতে না পারলে এবং সীমান্তবাসী নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হলে স্বরাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত। একই সাথে সীমান্ত হত্যা এবং দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সরকারের কঠোর সমালোচনা করেছে বিভিন্ন রাজনৈতিক দল। দুবাই আটক সাবেক আইজিপি বেনজির আহমেদকে দেশে ফিরিয়ে আনা হবে। তার বিচারে ট্রাইব্যুনালের প্রসিকিউশন সর্বোচ্চ কঠোর অবস্থানে থাকবে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। ট্রাইব্যুনালে বেনজির আহমেদের বিরুদ্ধে শাপলা চত্বর হত্যাকাণ্ড সহ 10টি মামলার তদন্ত চলছে বলেও জানান তিনি। এদিকে রামপুরায় কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি ও 2 জনকে হত্যা মামলার রায় ঘোষণার জন্য 28 জুন দিন ধার্য করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। আরও জানাচ্ছেন রকুনুজ্জামান। আপনাদের সঙ্গে সহযোগিতা নিয়ে এই যে 1000-200 লোক টোকায় নিয়ে আসবো আমরা। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর আলোচিত সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদকে সংযুক্ত আরব আমিরাতে গ্রেপ্তার করা হয়েছে। দেশের পুলিশ বাহিনীর গুরুত্বপূর্ণ 3টি পদে 1 দশকেরও বেশি সময় ধরে দায়িত্বে থাকা নানা ঘটনার বারবার আলোচনায় এসেছেন বেনজির আহমেদ। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বেনজির আহমেদকে দেশে ফেরানো ও বিচারের মুখোমুখি করা বিষয়ে ব্রিফিং করেন। তিনি কত সম্পদের মালিক, কত ফ্ল্যাট, কত জায়গা, কত জমি এবং তার স্ত্রীর নামে, তার সন্তানদের নামে। শাপলা চত্বর সহ 10টি মামলা তদন্তাধীন রয়েছে বলে জানান চিফ প্রসিকিউটর, যার সবকটিতেই সরাসরি হত্যাকাণ্ডে জড়িত ছিলেন বেনজির আহমেদ। 7 থেকে 10টি মামলার তদন্ত চলমান আছে, যেগুলোতে প্রত্যেকটার মধ্যে তার সরাসরি সম্পৃক্ততা আছে। তিনি পুলিশ কমিশনার হিসেবে অসংখ্য হত্যাকাণ্ডের সাথে জড়িত, তিনি র্যাবের প্রধান হিসেবে অসংখ্য হত্যাকাণ্ডের সাথে জড়িত। তিনি যখন পুলিশের প্রধান ছিলেন, আইজিপি হিসেবে দায়িত্ব পালন করেছেন, অসংখ্য অপরাধের সাথে তিনি জড়িত ছিলেন। তিনি আরও যেটা জড়িত ছিলেন, বাংলাদেশের ইতিহাসে যে কয়টি বিতর্কিত নির্বাচন হয়েছে তৎকালীন ফ্যাসিস্ট সরকারের আমলে, প্রত্যেকটি নির্বাচনে তার বিতর্কিত ভূমিকা ছিল এবং তার বিচারের ব্যাপারে আমাদের ট্রাইব্যুনাল সর্বোচ্চ কঠোর হস্তে এই বিচারটি সম্পন্ন করা হবে। ট্রাইব্যুনালে হাজির করতে বেনজির আহমেদকে ফেরত পাঠানোর জন্য দুবাই সরকারকে অনুরোধ করে চিঠি পাঠানো হয়েছে বলে জানান চিফ প্রসিকিউটর। আমাদের যে পুলিশের একটা সংস্থা আছে যার মাধ্যমে রেড নোটিশ পাঠানো হয় বা কালার কোডের নোটিশ পাঠানো হয়,
আমরা অলরেডি আমাদের ওয়ারেন্টের কপি তাদেরকে দিয়ে দিয়েছি। আমরা বিশ্বাস করি যে হয়তো ইতিমধ্যেই সংযুক্ত আমির আহমেদ সরকারের কাছে ইতিমধ্যে অনুরোধপত্র দেওয়া হয়ে গেছে। এদিকে জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর রামপুরার কার্নিশে ঝুলে থাকা এক তরুণকে গুলিসহ 2টি হত্যা মামলার রায় আগামী 28 জুন ঘোষণা করবে ট্রাইব্যুনাল 1। তখনকার কিছু আমাদের পুলিশ কর্মকর্তা বলেন যাই বলেন যে তারা কয়েকজন, যদিও এই বাহিনীর সকলে না, কয়েকজন আসলে এত উন্মাদ ছিল এরা, তারা মানুষ খুন করে মনে হয় আনন্দ পেতেন। তো সেই কথাগুলো আমরা বলেছি। আমরা বিশ্বাস করি যে আমাদের আর্গুমেন্ট ট্রাইব্যুনাল গ্রহণ করেছে এবং আমরা সর্বোচ্চ শাস্তি দাবি করেছি তার। এই নিয়ে দ্বিতীয়বারের মতো দেয়া হলো মামলার এই রায়ের তারিখ। এর আগে 4 মার্চ এই মামলার রায় ঘোষণার কথা থাকলেও নতুন ডিজিটাল প্রমাণ দাখিলের জন্য প্রসিকিউশন সময়ের আবেদন করে। এ রায়ে ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ মোট 5 জন আসামি। আসামিদের মধ্যে মাত্র একজন সাবেক এএসআই চঞ্চল চন্দ্র সরকার আটক আছেন। রুকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠনের পক্ষে যে জাতীয় ঐক্য তৈরি হয়েছে, বিএনপি সরকারকে জনগণের সেই প্রত্যাশা পূরণে কাজ করার আহ্বান জানিয়েছেন গণফোরামের প্রতিষ্ঠাতা ডক্টর কামাল হোসেন। গণফোরাম নেতা মোস্তফা মহসিন মন্টুর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় লিখিত বক্তব্যে আহ্বান জানান তিনি। এ সময় ডক্টর কামাল হোসেন মঞ্চে উপস্থিত থাকলেও তার শারীরিক অসুস্থতার কারণে লিখিত বক্তব্য পাঠ করেন গণফোরামের সাধারণ সম্পাদক মিজানুর রহমান। ডক্টর কামাল হোসেন বলেন, 24-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সুযোগ তৈরি হয়েছিল, কিন্তু অন্তর্বর্তী সরকার তার সদ্ব্যবহার করতে পারেনি। নির্বাচিত সরকারের উচিত গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে পুনর্গঠনের মাধ্যমে দেশের গণতন্ত্রকে সুসংহত করা। এ সময় মুক্তিযুদ্ধ সহ গণতান্ত্রিক সকল আন্দোলন সংগ্রামে প্রয়াত গণফোরাম নেতা মোস্তফা মহসিন মন্টুর অবদান স্মরণ করেন বক্তারা। ফ্যামিলি কার্ড বিতরণে কোনো অনিয়ম যেন না হয় তা নিশ্চিত করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সচিবালয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে বৈঠক শেষে তিনি এই তথ্য জানান। অর্থমন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ড নারীদের জন্য, তাই এর টাকা পিতা, স্বামী বা ভাই বোনের অ্যাকাউন্টে দেয়া যাবে না। বিষয়টি তদারকির দায়িত্ব পালন করবে জেলা প্রশাসন। বৈঠকে সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, অনিয়ম বন্ধে তদারকি চলছে। বেশ কয়েকজনের নাম তালিকায় থাকলেও জাতীয় পরিচয়পত্র না থাকায় তাদের টাকা দেওয়া হয়নি। তালিকায় থাকা নারীদের সিম কার্ড দেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে বলেও জানান তিনি। এ সময় অর্থমন্ত্রী বলেন, ভঙ্গুর থেকে স্থিতিশীল ও সমৃদ্ধির অর্থনীতি করা চ্যালেঞ্জ। সমাজের কোনো নাগরিক বাজেট থেকে বাদ যায়নি। সরকারের সাহায্যের জন্য সবার বসে থাকার সুযোগ নেই, সবাইকে দক্ষ হতে হবে। চোদ্দ হাজারের উপরে, 14,000 কোটি টাকার উপরে এটার কিন্তু অ্যালোকেশন আছে। কোন স্পেসিফিক একটা সামাজিক প্রোগ্রামে এত টাকা কোনো সময় অ্যালোকেশন হয় না, এবং এটা কিন্তু আগামী বছরও হবে, তারপরের বছরও হবে। সেটা হিউজ একটা কমিটমেন্ট মাননীয় প্রধানমন্ত্রীর বাংলাদেশ জাতীয়তাবাদের ইলেকশন কমিটমেন্টের পরিপ্রেক্ষিতে। এই যে এতগুলো টাকা, এতগুলো একটা রাজস্ব ব্যয় এখানে হচ্ছে, তো এইটার থেকে আমরা যে ফলটা পাচ্ছি, এই ফলটা আমাদের ইভ্যালুয়েট করতে হবে, এটা ইম্পর্টেন্ট। দেশে একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান ও মাজারে হামলা চালিয়ে তার দায় জামাত ইসলামীর ওপর চাপানোর অপচেষ্টা করছে। অভিযোগ দলের ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনের। রাজধানী সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে অসুস্থ মিরপুর মাজার মসজিদের খতিব আব্দুল মোমেনকে দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় সেলিম উদ্দিন বলেন, দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি এবং ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের উদ্দেশ্যে মাজারে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটানো হচ্ছে। এসব ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি। এরপর সেলিম উদ্দিন মিরপুর 13 এলাকায় জুলাই গণঅভ্যুত্থানের শহীদ আব্দুল হান্নানের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। বলেন, তাদের আত্মত্যাগ জাতি কখনো ভুলবে না। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানি। সত্যকে সত্য হিসেবেই জনগণের সামনে তুলে ধরতে হবে। টিভি চ্যানেলের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী। 3 বাস টার্মিনাল দ্রুত রাজধানীর বাইরে নিতে নির্দেশ। ভারতের ভারপ্রাপ্ত হাই কমিশনারকে তলব। দিল্লিতে তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমানের সাথে আচরণে অসন্তোষ প্রকাশ, ব্যবস্থা নেবে ঢাকা, জানালেন পররাষ্ট্রমন্ত্রী। দুবাইয়ে আটক বেনজিরের বিরুদ্ধে শাপলা চত্বর হত্যা সহ 10 মামলার তদন্ত চলছে। বিচারে কঠোর অবস্থানে থাকবে প্রসিকিউশন। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন
www.bbnews24.com ও facebook.com/bangladeshinews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshinews। ধন্যবাদ।